মেয়েটি বোবা ছিল, কিন্তু তার নিঃশব্দ ভালোবাসা ছিল শব্দের ঊর্ধ্বে। ছেলেটি বুঝতো তার প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকা অনুভূতিগুলো। কিন্তু হঠাৎ এক অ্যাক্সিডেন্টে বদলে গেল সবকিছু। স্মৃতি হারালো ছেলেটি, আর সেই শূন্যতায় জায়গা করে নিল ছেলেটির জীবনে এক মুখোশধারী মেয়ে। তার অন্তর ছিল বিষাক্ত। ভালোবাসা নয়, সে চেয়েছিল সম্পত্তি, ক্ষমতা আর নিজের স্বার্থ পূরণ। সে বোবা মেয়েটার ভালোবাসাকে মুছে ফেলতে চেয়েছিল। এর জন্য সে শুরু করে এক ভয়াবহ মাস্টার প্ল্যান। এক পর্যায়ে ছেলেটিও বোবা মেয়েটিকে ভুল বুঝতে শুরু করে, আর সেই ভুল বোঝাবুঝির শাস্তি দিতেই সে জোর করে মেয়েটিকে বিয়ে করে। প্রতিটি মুহূর্ত তাকে আটকে রাখে অসহ্য যন্ত্রণা আর অবহেলার মধ্যে। তবুও বোবা মেয়েটি নির্দোষ থেকেও সব অত্যাচার সহ্য করে যায় চুপচাপ, কারণ তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। ছেলেটি মেয়েটিকে কি যন্ত্রণা দিত? স্বার্থপর মেয়েটির প্ল্যান কি সফল হবে? এই গল্প কোথায় গিয়ে থামবে জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর একদম শেষে আছে এক দুর্দান্ত টুইস্ট, সেটা কিন্তু মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের গল্পের প্রধান পুরুষ চরিত্র চিয়ান, আর এই মেয়েটি আমাদের ফিমেল লিড, তার নাম নিয়ান। কলেজ জীবনে প্রথমবার একে অপরকে দেখেই দুজনের মনে যেন ঝড় বয়ে গিয়েছিল। প্রথম দেখা, প্রথম অনুভব, আর তার কিছুদিন পরেই শুরু হয়েছিল একটানা প্রেমের গল্প। নিয়ান আর চিয়ান যেন একে অপরের নিঃশ্বাস হয়ে উঠেছিল। কিন্তু প্রতিটা প্রেমে কেউ না কেউ থাকে, সে হচ্ছে তৃতীয় কেউ, অর্থাৎ থার্ড পারসন। এই গল্পেও আছে, তার নাম চিতং। চিতং চুপিসারে চিয়ানকে ভালোবাসতো, তাই নিয়ান আর চিয়ানের সম্পর্ক তার সহ্য হচ্ছিল না একেবারেই। একদিন হঠাৎ ঘটে এক ভয়ানক দুর্ঘটনা। চিয়ানের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর ঠিক তখনই তাকে বাঁচাতে ছুটে আসে চিতং। চিতং চিয়ানের প্রাণ বাঁচাতে পারলেও এই দুর্ঘটনাতেই নিজেই চলে যায় কোমায়, আর চিয়ান হারিয়ে ফেলে তার স্মৃতির শক্তি। অনেকে বলে এই দুর্ঘটনার পেছনে ছিল নিয়ানের বাবার হাত। শুধু অভিযোগ নয়, প্রমাণের অভাব ছিল না, আর তাই নিয়ানের বাবা জেলে চলে যান। চিয়ান সবকিছু ভুলে গেলেও একটুকু স্মৃতি রয়ে যায় তার মনে। সে শুধু মনে রাখে চিতং তাকে বাঁচাতে এসেছিল, আর তার জন্যই সে এখন কোমায়। চিয়ান বিশ্বাস করতে শুরু করে চিতংই তার প্রথম ভালোবাসা, আর কোমায় থাকা চিতং এর শরীরে রক্ত দিতে হয় প্রতি মাসে। কিন্তু এই রক্ত আসে নিয়ানের শরীর থেকে। হ্যাঁ, নিজের শরীরের রক্ত দিয়ে সাহায্য করে চলে নিয়ান। চিয়ান, যার কাছে নিয়ানের বাবা অপরাধী, তাই প্রতিশোধ নিতে তাকে বিয়ে করে। কিন্তু এই বিয়ে শুধু প্রতিহিংসা, ভালোবাসা নয়। 3টা বছর কেটে গেছে এইভাবে। নিয়ান শুধু চুপ করে সহ্য করে গেছে সবকিছু। আজকের রাতেও চিয়ান অনেক বেশি মদ খেয়ে ফেরে। নিয়ান ওর জন্য হ্যাংওভার স্যুপ নিয়ে আসে, আর চুপি চুপি মনে মনে বলে, তুমি আমাকে ভুলে গেছো। আজ 3 বছর হয়ে গেল, তুমি কি আর কোনোদিন আমাকে চিনতে পারবে না? এই কথাগুলো চিয়ান শোনে না, কারণ নিয়ান বোবা। সে তার মনের কথাগুলো শুধু চোখে এবং কাজে প্রকাশ করে। ঠিক তখনই চিয়ানের ঘুম ভেঙে যায়। মদ খাওয়ার ঘরে সে রেগে গিয়ে বলে, তুমি কি আমাকে সিডিউস করার চেষ্টা করছো? 3 বছর আগে আমি তোমাকে বিয়ে করেছিলাম ঠিক, কিন্তু কখনো তোমাকে আমার স্ত্রী হিসাবে মানেনি, আর মানবো না, কারণ আমি শুধু চিতংকে ভালোবাসি। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আমাকে কখনোই পাবে না। চিয়ান রেগে গিয়ে নিয়ানকে বিছানায় ছুঁড়ে ফেলে। তারপর কাছে এসে আরো বলে, তুমি তো সবসময় এগুলি চেয়েছো, তাই না? তোমার যা দরকার সবকিছু হয়তো আমি দিয়ে দেব, কিন্তু আমার মন, আমার ভালোবাসা তুমি কখনোই পাবে না। চিয়ান তখন নিজের টাই খুলে নিয়ানের হাত বেঁধে ফেলে, আর বলে, তুমি যদি এটাই চাও তাহলে আজ সেটাই পাবে। ঠিক তখনই হঠাৎ হসপিটাল থেকে ফোন আসে। ডাক্তার জানায় এখনই চিতং এর শরীরে নতুন রক্ত দিতে হবে। চিয়ান ফোন রেখে নিয়ানকে বলে রেডি হতে, হাসপাতালে যেতে হবে, কারণ রক্ত দিতে হবে তোমাকেই। নিয়ান তখন অনুরোধ করে, আমার বাবা জেলে, উনি খুব অসুস্থ, প্লিজ ওনার চিকিৎসার ব্যবস্থা করো। কিন্তু চিয়ান তার দিকে তাকিয়ে আরো কঠিন সুরে বলে, তোমার বাবার জন্যই আমার আর চিতং এর জীবন শেষ হয়ে গেছে। তোমার বাবাই 3 বছর আগে চিতংকে কিডন্যাপ করিয়েছিল, আর তুমি আজ ইচ্ছে করে চাইছো যে আমি তার চিকিৎসার খরচ দেই? কোনো দিনও না। এই কথাগুলো বলে চিয়ান তখন একরকম জোর করে নিয়ানকে কোলে তুলে নেয়, আর বেরিয়ে পড়ে বাড়ি থেকে। রওনা হয় হাসপাতালের পথে। চিয়ান তো আজ তার আগের মানুষটি নেই, তার স্মৃতি আজ একেবারেই ফাঁকা, আর সেই কারণে সে এতটা নির্মম ভাবে কষ্ট দিয়ে চলে নিয়ানকে। এদিকে হাসপাতালে কোমায় শুয়ে আছে চিতং, নড়াচড়া করে না, কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের যন্ত্র আর নীরবতা। চিয়ান আজ
নিয়ানকে নিয়ে এসেছে হাসপাতালে, কারণ আজ চিতংয়ের শরীরে আরো অনেকটা রক্ত দিতে হবে। প্রতিবার রক্ত দেওয়ার সময় নিয়ানের শরীরের যন্ত্রণা যেন পাথরের মতো ভারী হয়ে ওঠে, তবু মুখে কোনো শব্দ নেই, সবকিছু চুপচাপ সহ্য করে নেয়। রক্ত দেওয়ার সময় নিয়ান যখন যন্ত্রণায় মুখ কুঁচকে ফেলে, ঠিক তখনই চিয়ান চিতংয়ের পাশের চেয়ারে বসে তার হাত ধরে বলে, তুমি একদিন ঠিক হয়ে যাবে, একদিন আবার চোখ মিলে তাকাবে, আমার নাম ধরে ডাকবে, আমি তার অপেক্ষা করছি। চিয়ান বুঝতেই পারে না পাশে বসে থাকা নিয়ান অপেক্ষা করছে, তবে ভালোবাসা নয়, একটুকু স্বীকৃতি, একটুকু মমতার জন্য। ঠিক সেই মুহূর্তে হঠাৎ চিয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে জানায় নিয়ানের বাবার শরীর জেলে খুবই খারাপ করেছে, অবস্থা সংকটজনক। এই খবরটা শুনে নিয়ান একদম স্তব্ধ হয়ে যায়। তারপর আচমকাই সামনের রাখা একটা কাঁচি তুলে নেয় হাতে এবং সেই কাঁচি এগিয়ে দেয় চিতংয়ের রক্তের বোতলের দিকে। সে কিছু বলে না, শুধু ভয় দেখায় তার ভঙ্গিতে। চিয়ান হতবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন চিয়ান বলে, তুমি এতটা খারাপ, একটা মানুষের প্রাণের সঙ্গে খেলছো, এটা ঠিক না। এই কথা শুনে নিয়ান তখন কাঁচিটা নিজের গলায় তুলে ধরে আর ইশারায় বোঝায় যদি সে মরে যায় তাহলে চিতংকেও আর বাঁচানো সম্ভব না, কারণ চিতংয়ের জন্য প্রয়োজনীয় রক্ত তো আসে শুধু ওর শরীর থেকে। চিয়ান এবার বাধ্য হয়ে হাল ছেড়ে দেয়। সে বলে, ঠিক আছে, আমি তোমার বাবার চিকিৎসার খরচ দেব, কিন্তু তুমি নিজের সাথে এই খেলা বন্ধ করো। চিয়ান তখন কাঁচিটা নিতে গেলে অসাবধানতা বশত নিজেই হাত কেটে ফেলে, রক্ত গড়িয়ে পড়ে মেঝেতে। সে রাগে আর আবেগে বলে, তুমি চাইলেই মরতে পারবে, তুমি আমার পারমিশন ছাড়া করতেও পারবে না। এরপর চিয়ান আবার ফিরে যায় চিতংয়ের পাশে, চুপচাপ বসে থাকে। ঠিক তখনই ডাক্তার এসে জানায় চিতংয়ের অবস্থা অনেকটাই ভালো, সে যে কোনো সময় জ্ঞান ফিরে পেতে পারে। চিয়ান যেন আনন্দে চকচকে হয়ে ওঠে, কারণ সে ভাবে তার ভালোবাসা আবার ফিরে আসবে। তবে মাঝে মাঝে চিয়ান স্বপ্নে সেই অ্যাক্সিডেন্টের মুহূর্তগুলো দেখতে পায়। চোখের সামনে ভেসে ওঠে রক্ত, ধাক্কা, চিতংয়ের মুখ, আর তখনই মাথায় শুরু হয় প্রবল ব্যথা। সে বলে, আমাকে বাঁচাতে গিয়েই চিতংয়ের এই অবস্থা, আমি আজীবন তাকে প্রোটেক্ট করব, এটাই আমার দায়। হাসপাতাল থেকে বের হওয়ার সময় চিয়ান হঠাৎ দেখতে পায় এক কেবিনে দাঁড়িয়ে নিয়ান হাসছে, ডাক্তারদের সঙ্গে কথা বলছে, হালকা মুচকি হাসি। এই দৃশ্যটা দেখেই আবার রাগের আগুনে ফেটে পড়ে চিয়ান। সে মনে মনে বলে, এই মেয়েটা সবসময় চেষ্টা করে সব ছেলেদের সিরিয়াস করতে। তারপর আর দেরি না করে সে কেবিনে ঢুকে যায়, ডাক্তাররা চুপচাপ বেরিয়ে যায়। চিয়ান এবার নিয়ানকে নিজের দিকে টেনে নেয়, রাগে গলা ভারী হয়ে আসে তার। সে বলে, তুমি কি ভাবো তুমি সবাইকে সিডিউস করতে পারো? তুমি যা পারো না আমাকে কোনোদিন পারবে না। তুমি খুব চাইছো আমার সঙ্গে একটা রাত কাটাতে, তাই না? কখনোই হবে না। নিয়ান আবার অনুরোধ করে, আমি চিতংকে বাঁচিয়েছি, এখন আমার বাবাকে বাঁচাও। চিয়ান তাকে থামিয়ে বলে, কালকে আমার একটা পার্টি আছে, তুমি সেখানে আমার পার্সোনাল সেক্রেটারি সেজে যাবে। যদি ঠিক মতো সেখানে সবকিছু করতে পারো তাহলে আমি তোমার বাবার চিকিৎসার খরচ দেব। পরদিন সন্ধ্যায় চিয়ান আর নিয়ান একসাথে পৌঁছে যায় সেই পার্টিতে। আজকের পার্টিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেখানে চিয়ানের বড় একটা বিজনেস ডিল হওয়ার কথা। আজকের নিয়ানকে দেখে মনে হচ্ছিল সে নিজেকে সবটুকু উজাড় করে সাজিয়েছে, কোনো এক মনের মানুষকে খুশি করার জন্যই যেন তার এই সাজ। নিয়ান হেসে চিয়ানকে জিজ্ঞেস করে, আজকে আমার আউটফিটটা কেমন হয়েছে? চিয়ান শুধু ছোট্ট করে বলে, ঠিকঠাক। এই সামান্য শব্দটুকুই যেন নিয়ানের কাছে অনেক কিছু। তার মুখে খুশির হাসি ফোটে, কিন্তু চিয়ান নিজেও আজ অবাক হয়, কারণ নিয়ানকে এতটা সুন্দর, এতটা অপরূপ আগে সে কখনো দেখেনি। সে কিছু সময়ের জন্য একদম তাকিয়ে থাকে। এবার দুজন মিলে ঢুকে পড়ে সেই পার্টির ভেতরে। পার্টিতে আসা সবাই জানে নিয়ান হচ্ছে চিয়ানের সেক্রেটারি, কেউই জানে না সে তার বিয়ে করা স্ত্রী। আর এই ভুলটাই কাজে লাগায় এক প্রতিদ্বন্দ্বী কোম্পানির মালিক। সে ইচ্ছা করে নিয়ান আর চিয়ানকে আলাদা করে বসায়। সেই লোকটা প্রথম দেখাতেই নিয়ানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। সে নিয়ানের সঙ্গে কথা বলতে আসে আর জানতে পারে নিয়ান বোবা। তারপরে শুরু হয় কটাক্ষ আর হাসাহাসি। চারপাশে থাকা লোকজনও যেন হঠাৎ করে নিজেদের সভ্যতা ভুলিয়ে বসে। পরিস্থিতি সামাল দিতে এবং সবার মন রাখতে নিয়ানকে জোর করে ড্রিঙ্কস করানো হয়। চিয়ান সেটা দেখে বিরক্ত হলেও ডিলটা ফাইনাল করার জন্যই কিছুই বলতে পারে না। একসময় সবাই নিয়ানকে টেবিলের উপর উঠে নাচতে বলে। নিয়ান একবার চুপ করে থাকে, তারপর মনে মনে ভাবে, আজকের এই রাতটা চিয়ানের জন্য, তাকে খুশি করতেই হবে, আমি পারবো। তারপর সে ধীরে ধীরে টেবিলের উপর উঠে যায়। শরীরটা আগে থেকেই দুর্বল, কারণ রক্তদান তার নিত্য
এতদিনের সঙ্গী। ঠিক তখনই পার্টিতে প্রবেশ করে আরেক কোম্পানির বড় কর্তা মিংসু। সে এসে সবাইকে থামিয়ে বলে, তোমরা সবাই এক একজন লোক হয়ে একটা মেয়েকে এইভাবে টেবিলের ওপর উঠে নাচতে বলছো, লজ্জা হওয়া উচিত। সবাই থেমে যায়। মিংসুর কোম্পানি অনেক বড়, তাই কেউ কিছু বলার সাহস পায় না। মিংসু এবার সামনে এসে নিয়ানকে জিজ্ঞেস করে, তুমি আমাকে চিনতে পারো? তারপর চলে যায় একটা ছোট্ট ফ্ল্যাশব্যাকে। সেই ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন একটা হোটেলে মিংসু কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। ঠিক তখন এক ওয়েটার অনেকগুলো ট্রলি নিয়ে যাচ্ছিল। ট্রলিগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগার উপক্রম হয়, আর ঠিক তখনই নিয়ান ছুটে গিয়ে মিংসুকে বাঁচায়। সেই মুহূর্তেই মিংসুর চোখে পড়ে নিয়ান, আর প্রথম দেখাতেই সে মুগ্ধ হয়ে যায়। তবে সেই সময় নিয়ান চুপচাপ চলে যায়, কিন্তু ভুল করে একটা আইডি কার্ড ফেলে যায়। সেই কার্ড থেকে মিংসু তার পরিচয় জানতে পারে, আর আজকে সেই আইডি কার্ড ফেরত দিতে আসে নিয়ানকে। এই দৃশ্য দেখে সবচেয়ে বেশি রেগে যায় চিয়ান। সে বলে, তুমি আজকে আমাকে আর কত চমক দেবে নিয়ান? রাগে চিয়ান নিয়ানের হাত ধরে টানতে টানতে বের করে নিয়ে যেতে চায়, কিন্তু তখন মিংসু তার আরেকটা হাত ধরে ফেলে আর বলে, তুমি কি করে একটা মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? সে যদি আমার পার্সোনাল সেক্রেটারি হতো তবে আমি ওর সঙ্গে যা ইচ্ছা তাই করতাম। এই কথা শুনে চিয়ান আরো রেগে যায়। নিয়ানকে জোরে টেনে নিয়ে সোজা বেরিয়ে আসে পার্টি থেকে। এরপর নিয়ান ওয়াশরুমে যায়, চোখে মুখে পানি দেয়। সে নিজেই বুঝতে পারছিল আজ অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। ঠিক তখনই ওয়াশরুমে ঢুকে পড়ে চিয়ান, আর চোখে আগুন। সে বলে, বলতো তোমার আর কতজন ছেলের সঙ্গে সম্পর্ক আছে, আর ওই ছেলেটার সঙ্গে কি সম্পর্ক তোমার? নিয়ান মাথা নেড়ে বারবার বোঝাতে চেষ্টা করে সে মিংসুকে চিনেও না, কিন্তু চিয়ান কিছুই বিশ্বাস করতে চায় না। সে বলে, তোমার শরীরের প্রতি এত চাহিদা, যার পাবে তাকে ইন্ট্রোডিউস করবে? এই কথাগুলো শুনে নিয়ানের বুকটা কেঁপে ওঠে। এতটুকু বিশ্বাসও নেই তার প্রতি। চিয়ান এগিয়ে এসে জোর করে নিয়ানকে কিস করতে থাকে, তারপর সে ওর শরীরে কামড়াতে থাকে। একটা মাত্র বার্তা তাকে বোঝাতে চায় যে তুমি অন্য কারো না, তুমি যদি কারো হও সেটা শুধুই আমার। এরপর চিয়ান বলে, এখনই সোজা গিয়ে গাড়িতে বসবে, আমি যেন এই কথাটা দুইবার না বলতে হয়। এই কথা বলে চিয়ান ওখান থেকে বেরিয়ে যায়। নিয়ান আয়নার সামনে দাঁড়ায়, তার গলার চারপাশ লাল লাল দাগে ভরে গেছে। সে চুল খুলে নেয় যেন এই দাগগুলো কেউ না দেখতে পায়। ঠিক তখনই হোটেল মালিকের অ্যাসিস্ট্যান্ট তাকে ডেকে বলে, আপনি বোধহয় একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছেন, হাঁটতে পারছেন না, এই যে হ্যাংওভারের ওষুধ খেয়ে নিন। নিয়ান কিছু না বুঝেই ওষুধটা খেয়ে ফেলে, কিন্তু ওষুধ খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ওর শরীরটা অদ্ভুত লাগতে শুরু করে, চোখ ভারী হয়ে আসে। সেই অবস্থাতেই সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। ওই লোকটা তখন ঘুমন্ত নিয়ানকে টানতে টানতে একটা ঘরে নিয়ে যায়। তারপর গিয়ে মালিককে কানে কানে বলে, সব রেডি আছে, শুধু আপনার ইশারা চাই। এই কথা শুনে মালিক খুশি হয়ে যায়। এরপর সে চিয়ানকে বলে, তোমার প্রপোজালের বিষয়ে আমি ভেবে দেখব। মিটিং শেষ করে সে চলে যায়। এরপর দেখা যায় জ্ঞান ফিরলেও চিয়ানের শরীরে কোনো শক্তি নেই। লোকটা তখন ওকে জোর করে কিছু করতে বাধ্য করতে চায়। নিয়ান প্রতিবাদ করলে সে ওকে মারতে থাকে। এদিকে চিয়ান জানতে পারে নিয়ান এখনো গাড়িতে আসেনি। তখনই মালিকের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনার সেক্রেটারি এখন মালিকের সঙ্গেই আছেন, সেটা হলেই আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট হবে। এদিকে লোকটা ওকে আবারও জোর করে কিছু করতে চায়। নিয়ান কোনোভাবে একটা টেবিল ল্যাম্প দিয়ে তার মাথায় আঘাত করে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পড়ে গেলে আর উঠতে পারে না। লোকটা ওকে টেনে আবার ঘরে নিতে চেষ্টা করছে। ঠিক তখনই চিয়ান সেখানে এসে উপস্থিত হয়। সে কোনো কথা না বলে লোকটাকে মারতে থাকে। সে বলে, আমার কোম্পানি তোমাদের সঙ্গে কোনো ডিল করবে না, এটা বলে সে আবার মারতে থাকে। চিয়ান তখন নিয়ানকে তুলে তুলে নেয় আর তার মুখের দিকে তাকিয়ে কষ্ট পায়। এরপর সে তাকে গাড়িতে নিয়ে আসে। চুপচাপ বসে থাকা নিয়ান ভাবতে থাকে সেই সময়টার কথা, যখন চিয়ান তাকে একটা বাঁশি উপহার দিয়ে বলেছিল, তুমি যখনই আমাকে দরকার মনে করো এই বাঁশিটা বাজাবে, আমি তোমার কাছে চলে আসবো। তখন চিয়ান বলেছিল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু এখন সেই চিয়ানই তো প্রতিটা মুহূর্তে ওকে কষ্ট দিচ্ছে, অত্যাচার করছে। এরপর দেখা যায় চিয়ান নিয়ানকে তার বাড়িতে নিয়ে এসেছে এবং ওকে স্যালাইন দিচ্ছে। ডাক্তার জানায় রক্ত দিতে দিতে নিয়ানের শরীর অনেক দুর্বল হয়ে গেছে, ভালোভাবে খাওয়া দাওয়া আর ওষুধ খেতে হবে। চিয়ান এসে বলে, গত 3 বছরে আমি তোমার ওপর অনেক অত্যাচার করেছি, কিন্তু বুঝিনি তোমার কষ্ট হয়। চিয়ানের চোখ পড়ে নিয়ানের আঙুলে থাকা একটা আংটির দিকে। এই আংটি ওদের বিয়ের সময় নিয়ানের গ্র্যান্ডমা একই রকম দুটো আংটি এনেছিলেন। চিয়ান সেটা কখনো না পড়লেও নিয়ান এখনো পড়ে আছে
যত্ন করে। চিয়ান ওর পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল নিয়ানের ঘুম ভাঙে, দেখে চিয়ান ওর সামনেই ঘুমাচ্ছে। তখন নিয়ান জিজ্ঞেস করে, তুমি কি সারা রাত এখানেই বসেছিলে? চিয়ান বলে, নিয়ানের মুখে একটা ছোট্ট হাসি ফুটে ওঠে, কিন্তু তখনই চিয়ান বলে, আজ আবার রক্ত দিতে হবে, তুমি তৈরি থেকো। এই কথা শুনে নিয়ান বুঝে যায় চিয়ানের চোখে সে এখন শুধুই একটা রক্ত দেওয়ার যন্ত্র। চিয়ান চলে যায় গাড়িতে উঠে বসে। এরপর দেখা যায় অফিসে বসে থাকা চিয়ানের হাতে তখন পৌঁছে গেল এক ইনভিটেশন কার্ড। অ্যাসিস্ট্যান্ট জানালো এটা মিস্টার লিনের জন্মদিনের আমন্ত্রণ। মিস্টার লিন চিতং এর বাবা। এদিকে কয়েকদিন পর চিয়ান আর নিয়ান একসাথে গেল চিতং এর সঙ্গে দেখা করতে, কিন্তু আজ নিয়ানের শরীরটা খুব খারাপ ছিল, ওর শরীর থেকে রক্ত নেওয়া যায়নি। ঠিক তখনই চিয়ানের গ্র্যান্ডমা ওখানে এসে হাজির। গ্র্যান্ডমা খুব রেগে গিয়ে চিয়ানকে বকতে লাগলো, যেহেতু নিজের বইয়ের রক্ত দিয়ে অন্য একটা মেয়েকে বাঁচাচ্ছ, এইভাবে কষ্ট দিচ্ছ নিয়ানকে। চিয়ান তখন শান্তভাবে বলে, গ্র্যান্ডমা আপনি ভুলে যাচ্ছেন এই নিয়ানের বাবার জন্যই আমি আজ সব স্মৃতি হারিয়েছি, আর চিতং কমায় আছে। সব শুনে গ্র্যান্ডমা চিয়ানকে থাপ্পড় মেরে দিল, বলল এই ছেলেটা একদম উল্টে গেছে, এমনটা আর চলবে না। গ্র্যান্ডমা এরপর নিয়ানকে নিয়ে সোজা বাড়ি ফিরে এলো। ফিরে এসে চিয়ানকে আবারও বকাঝকা শুরু করলো, তুমি নিয়ানের একটু খেয়াল রাখো না কেন? চিয়ান শান্ত করার চেষ্টা করলো, ঠিক আছে এবার থেকে আমি ওর খেয়াল রাখবো। তখনই গ্র্যান্ডমা জানালো, আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো, তোমাদের উপর নজর রাখবো, আর হ্যাঁ আজ রাত থেকে তোমরা এক ঘরে থাকবে। তো সমস্যা হলো চিয়ান আর নিয়ানের শোবার ঘর আলাদা। এখন কি হবে? ওরা দুজন বাধ্য হয়ে একই ঘরে চলে গেল। ঘরে ঢুকে চুপচাপ বসে আছে দুজনে, এতদিনে কখনো একসাথে রাত কাটায়নি। নিয়ান বলল, আমি গোসলে যাচ্ছি, এসে যেন তোমার মুখটা না দেখি। নিয়ান মনে মনে ভাবলো, তুমি আমার মুখটাও দেখতে চাও না? নিয়ান তখন ঘর থেকে বেরোতে যাবে, কিন্তু দেখে ঘরের বাইরেই বসে গ্র্যান্ডমা। বের হওয়ার উপায় নেই, বাধ্য হয়ে আবার ঘরে ফিরে এলো। গোসল শেষে চিয়ান ঘরে ঢুকেই নিয়ানকে দেখে রেগে গেল। সে বলে, তুমি এখনো বেরোওনি? নিয়ান জানালো, ঘর থেকে বেরোতেই পারেনি। ঠিক তখনই চিয়ানের মাথায় আসলো এক বুদ্ধি। বলল, এখন অভিনয় করতে হবে। চিয়ান হঠাৎ নিয়ানকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল, তারপর বলল, লাফাও, যাতে বাইরে থেকে মনে হয় আমরা মানে গ্র্যান্ডমা যেন ভুলে বোঝে। চিয়ান কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি সিরিয়াস? চিয়ান বলল, আমার জীবনে এমন নাটকীয়তা আগে কখনো আসেনি, এখন সময় এসেছে পুরো দমে অভিনয় করার। আর তখনই নিয়ান লাফাতে শুরু করলো। আর ওদিকে গ্র্যান্ডমা বাইরে বসে এসব আওয়াজ শুনে হেসে উঠলো। ভাবলো, বেশ হয়েছে, এবার তো বুঝলাম ছেলেটা ঠিক পথে এসেছে। এদিকে নিয়ান বেশ খানিকক্ষণ ধরে একাই লাফাচ্ছিল, এতে তার শ্বাসকষ্টও হচ্ছিল। চিয়ান তখন এগিয়ে এসে বলে, তোমাকে এখন রেস্ট নিতে হবে, কালে একটা পার্টি আছে, সেখানে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। পরদিন পার্টির আয়োজন ছিল জমকালো। চিয়ান আর নিয়ান একসঙ্গে পার্টিতে আসে। ঠিক তখনই ওদের সামনে এসে দাঁড়ায় চিতং এর ছোট বোন লানসিন। নিয়ানকে দেখেই তার চোখে মুখে ঘৃণা স্পষ্ট হয়ে ওঠে। এক মুহূর্ত না ভেবে সে অপমান করতে শুরু করে, এই মেয়ে একটা খুনির মেয়ে, আর আজ আমাদের বাবার জন্মদিনে পার্টিতে এসে হাজির হয়েছে। ওপরে থেকে বোবা, কথাও বলতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে সে অনেক বড় শয়তান। পার্টিতে উপস্থিত সবাই বিস্ময়ে তাকায়। লানসিনের কথায় চারপাশটা যেন থমকে যায়। নিয়ান তখন বোঝাতে চায়, আমার বাবা নির্দোষ, তিনি কখনো কারো ক্ষতি করেননি, কিন্তু লানসিন একটুও দমে না, বরং তার কণ্ঠে কটুতা আরো বেড়ে যায়। ঠিক তখনই চিয়ানের ছোট বোন কেসিন এগিয়ে আসে। সে সবসময় নিয়ানকে খুব ভালোবাসে, তাই যখন কেউ নিয়ানকে অপমান করে কেসিন তা সহ্য করতে পারে না। সে লানসিনের দিকে তাকিয়ে বলে, তোমার কোনো অধিকার নেই কাউকে এভাবে অপমান করার, তুমি সত্যি জানো না, শুধুই গুজব শুনে এভাবে একটা মেয়েকে ছোট করছো। চিয়ান তখন নীরব দাঁড়িয়ে থাকা নিয়ানের হাতটা শক্ত করে ধরে সবার সামনে ঘোষণা করে, আমি কারোর সঙ্গে আজ পর্যন্ত পরিচয় করাইনি, কিন্তু আজ বলছি এই মেয়েটাই আমার স্ত্রী, মাই ওয়াইফ নিয়ান। চিয়ানের এই কথা শুনে পুরো পার্টি স্তব্ধ হয়ে যায়। লানসিন হতবাক হয়ে যায়, তার চোখ মুখ রাগে লাল, আর নিয়ানের মুখে ফুটে ওঠে এক টুকরো প্রশান্তির হাসি। আজ অবশেষে চিয়ানোকে সবার সামনে পরিচয় করিয়ে দিল। সেটা ওর কাছে দুনিয়ার সবকিছু পাওয়ার মতো ছিল। ঠিক তখনই চিতং আর লানসিনের বাবা মা এসে পড়েন। ওরা লানসিনকে ধমক দিয়ে বলেন, পার্টিতে ভাবে হাঙ্গামা করছো কেন? সবাই এসেছে আনন্দ করতে, অপমান শুনতে নয়। এরপরের মুহূর্তগুলো ছিল আর উত্তাল। চিয়ান ড্রিঙ্কস করছিল, পাশে ছিল কেসিন। কেসিন শান্ত স্বরে বলে, ভাইয়া প্লিজ নিয়ানকে আর কখনো অপমানিত হতে দিও না, তুমি জানো না ও কতটা ভালো, তুমি হয়তো আর কখনোই এমন একটা মেয়ে পাবে না।
চিয়ান কিছু বলে না, কিন্তু চোখে বিরক্তির ছাপ স্পষ্ট। এদিকে পার্টির মাঝে হঠাৎ নিয়ানের সঙ্গে দেখা হয়ে যায় মিংসুর। মিংসু হেসে বলে, তোমাকে দেখে ভালো লাগছে নিয়ান। আমি জানি তুমি চিয়ানের স্ত্রী, কিন্তু তার মানে এই নয় যে আমরা বন্ধু হতে পারবো না। নিয়ান কিছু বলার আগে চিয়ান ওদের উপরতলা থেকে দেখতে পায়। এক মুহূর্ত দেরি না করে সে নিচে নেমে আসে আর ডাকে, নিয়ান। নিয়ান তৎক্ষণাৎ চিয়ানের পাশে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই পার্টির মাঝখানে লানসিন মাইক হাতে নেয়, সবার উদ্দেশ্যে বলে, আপনারা সবাই একটু সুইমিং পুল সাইডে আসবেন প্লিজ। আজকে আমার বড় বোন চিতং এর জন্য একটা বিশেষ ঘোষণা আছে। সবাই বিস্ময়ে সুইমিং পুল সাইডে চলে যায়। তারপর হুইল চেয়ারে বসে চিতংকে আসতে দেখা যায়। সবাই থমকে যায়, চোখে অবিশ্বাস, কারণ চিতং এর জ্ঞান ফিরেছে। তারা মা বাবাও জানতো না এই খবর। চিতং ধীরে ধীরে হুইল চেয়ারে বসে সামনে আসে। চিয়ান বিস্ময়ে চিৎকার করে ওঠে, তুমি কখন জ্ঞান ফিরে পেলে? আমাকে বললে না তো কেউ? চিতং শান্ত গলায় বলে, আমি জানতাম গত 3 বছর ধরে তুমি আমার পাশে থেকেছো। আজ আমি সুস্থ, শুধু তোমার জন্যই। আমি জানতাম তুমি আমাকে ভুলে যেতে পারবে না। চিয়ান চিতংকে দেখে আবেগে ভেসে যায়, তার চোখে পানি। নিয়ান একটু দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার ভেতরটা ফেটে যাচ্ছে। ঠিক তখনই লানসিন ওয়েটারকে চোখের ইশারা করে। ওয়েটার এগিয়ে আসে আর ইচ্ছা করে নিয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে সরাসরি পড়ে যায় সুইমিং পুলে। চিয়ান হতবাক, ঠিক করেছিল নিয়ানকে বাঁচাবে, কিন্তু ঠিক তখনই চিতং হঠাৎ করে আবার অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে। অন্যদিকে নিয়ানকে জলে ঝাঁপ দিয়ে বাঁচিয়ে ফেলে মিংসু। চিয়ান আর নিয়ানের দিকে তাকায় না, ও তাড়াতাড়ি চিতংকে নিয়ে বেরিয়ে যায় হাসপাতালের দিকে। ঠিক তখনই দেখা যায় গল্পে এক নতুন চরিত্র, চিওয়েন। চিওয়েন চিয়ানের সৎ ভাই। সে বহু বছর ধরে মনে মনে চিতংকে ভালোবাসে। এই 3 বছর ধরে চিতং যখন কোমায় ছিল, চিওয়েন প্রতিদিন এসে তার খেয়াল রেখেছে, গা মুছিয়ে দিয়েছে, হাতের ক্রিম লাগিয়েছে, যেন নিজের সমস্ত মন দিয়েই ওকে আগলে রেখেছে। ঠিক সেই সময়ে হঠাৎ চিতং এর জ্ঞান ফিরে আসে। চিওয়েন আনন্দে কেঁপে ওঠে। চিতং বলে, আমি তোমাকে বলেছিলাম আমাকে কিডন্যাপ করার প্ল্যানটা করবে নিয়ানের বাবাকে দোষী সাজিয়ে, কিন্তু তুমি কেন চিয়ানের ক্ষতি করতে গেলে? চিওয়েন জবাবে বলে, কারণ আমি চিয়ানকে কখনো সহ্য করতে পারিনি। তুমি ওকে ভালোবেসেছো, আমাকে না, তাই আমি ওকে শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু এখন তুমি যা বলবে আমি সেটাই করব। এই কথা বলে চিওয়েন ডাক্তারকে খবর দিতে বেরিয়ে যায়। পরদিন সকালে চিতং আরো সুস্থ হয়ে ওঠে। নার্স জানায় গত 3 বছর ধরে চিয়ান প্রতিদিন এসে চিতং এর খেয়াল রেখেছে। সে এখন নিয়ানকে বিয়ে করেছে এবং নিয়ানের রক্ত দিয়ে চিতংকে বাঁচিয়ে রেখেছে। সব শুনে চিতং এর চোখ ভিজে ওঠে। আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি, একদিন চিতং এর ছোট বোন হাসপাতালে দেখা করতে এসেছিল আর বোনের সাথে। আর তখন চিতং আর লানসিন মিলে ঠিক করেছিল চিতং এর জ্ঞান ফেরার বিষয়টা এখনই কাউকে জানাবে না, সারপ্রাইজ দিবে মিস্টার লিনের জন্মদিনে। চিতং এর মনে পড়ে যায় সেই 3 বছর আগের দিনটা, যেদিন চিয়ান নিয়ানকে প্রপোজ করতে যাচ্ছিল। আর ও সেই দিন চিয়ানকে নিজের জন্মদিনে আমন্ত্রণ জানায়, কিন্তু চিয়ান জানায়, আমি পারবো না, কাল নিয়ানের সাথে সময় কাটানোর কথা। এই স্মৃতিগুলো মাথায় ঘুরতে থাকে। আর তখনই বর্তমানে দৃশ্য ফিরে আসা হয়। চিয়ান ছুটে চলে আসে হাসপাতালে চিতংকে নিয়ে। আর হঠাৎ করে সামনে দেখতে পায় মিংসু ও নিয়ানকে। চিয়ান কিছু বলতে যায়, কিন্তু তখনই বোঝা যায় চিতং আসলে অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করছিল এতক্ষণ ধরে। চিয়ান একটাও কথা না বলে ওকে নিয়ে সোজা চলে যায়। ডাক্তার জানায় দীর্ঘদিন কোমায় থাকার পর এমন হওয়া স্বাভাবিক, ভয় পাবার কিছু নেই। চিতং হঠাৎ চিয়ানকে জড়িয়ে ধরে, বলে, তোমায় দেখে আমি খুব খুশি। চিয়ান বলে, চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। কিন্তু তার মন তখন অন্য জায়গায়। নিয়ান এখন কেমন আছে এই চিন্তায় ঘুরছে তার মাথায়। চিতং ভাবে, আমি যখনই চিয়ান আর নিয়ানকে একসাথে দেখতাম আমার মনে হতো কেউ আমার সব কেড়ে নিচ্ছে। তখনই তো আমি চিয়ানকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ও তো সব ভুলে গেছে। চিতং ঠিক করে পুরনো কিছুই আর মনে করিয়ে দেবে না। নকল গার্লফ্রেন্ড সেজেই চিয়ানের পাশে থাকবে সে আবারও চিয়ানকে জড়িয়ে ধরে। চিয়ান তখন বলে, তুমি চিন্তা করো না, আমি নিয়ানকে বিয়ে করলেও তাকে কখনো স্ত্রী হিসাবে মেনে নেইনি। আমি তাকে বিয়ে করেছি শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য। আর এই 3 বছর ধরে ওর রক্ত দিয়েই তোমাকে বাঁচিয়ে রেখেছে। আর ওর বাবাও সেই অ্যাক্সিডেন্টের কারণে এখনো জেলে রয়েছে। এই কথা শুনে চিতং আনন্দে চমকে ওঠে, বলে, তাহলে তুমি ওকে আমার দেখাশোনার জন্য এখানে ডেকে আনো না? চিয়ান একটু ভেবে বলে, তুমি চাইলে সেটাই হবে। চিতং আবারও চিয়ানকে জড়িয়ে ধরে, কিন্তু চিয়ান এক অদৃশ্য কষ্টে আটকে যায়। চিতংকে জড়িয়ে ধরতে গেলেও যেন ভিতর থেকে কিছু ওকে থামিয়ে দিচ্ছিল। এরপর রাতের বেলা চিয়ান তার বাসায় ফিরে আসে। চিয়ান দরজা খুলে ভেতরে ঢুকেই হঠাৎ থমকে দাঁড়ায়। ঘরের ভিতরটায় অদ্ভুত নীরবতা। সে দেখে
নিয়ান নিজের জামা কাপড় বইপত্র সবকিছু গুছিয়ে ফেলেছে। ভ্রু কুচকে চিয়ান জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো, কোথাও যাচ্ছ নাকি? নিয়ান একটু থেমে চোখ তুলে চায়, গলায় ক্লান্তি আর হালকা কষ্ট মেশানো সুর। সে বলে, চিতং এখন ভালো আছে, আমার এখানে থাকার আর কোনো কারণ নেই। চিয়ান অবাক হয়, কিছুটা বিরক্ত। তুমি এত তাড়াতাড়ি আমার সামনে থেকে মুক্তি পেতে চাও, তাই না? নিয়ান মুখ ফিরিয়ে নেয়। তোমার সঙ্গে আমার আসলে কোনো সম্পর্কই নেই, যা ছিল সেটা ছিল শুধু একটা দায়িত্ব। চিয়ান এবার একটু রেগে গিয়ে বলে, তুমি ভুলে গেছো তুমি আমার সেক্রেটারি। নিয়ান এবার সোজা চেয়ে বলে, কোন সেক্রেটারি বসের বাড়িতে একসঙ্গে থাকে বলো তো? এই কথা শুনে চিয়ান হঠাৎ এগিয়ে এসে ওর হাত চেপে ধরে টানতে টানতে লিস্ট পর্যন্ত নিয়ে যায়। লিস্টে দাঁড়িয়ে ওর চোখে চোখ রেখে বলে, একটা কথা তুমি ভালো করে মনে রাখ, তুমি এখনো আমার স্ত্রী, তোমার ওপর আমার অধিকার আছে, আর আমি তোমাকে এত সহজে চলে যেতে দেব না। চিয়ান তখন নিয়ানের মুখের দিকে তাকিয়ে অনেকবার কিস করতে থাকে। নিয়ান অবাক হয়ে পড়ে, কিছু বলার আগে লিস্টের দরজা খুলে যায়। পরদিন সকাল, চিয়ান কাজের মেয়েকে বলে, চিতং এর জন্য ব্রেকফাস্ট তৈরি করে নাও। ঠিক তখনই নিয়ান ঘরে আসে, শান্তভাবে বলে, এই খাবারটা আমি পৌঁছে দেব, আমার কিছু জানার আছে। চিয়ান কিছু না বলে সরে যায়। হাসপাতাল, চিতং বিছানায় বসে, লানসিন তাকে চুল বেঁধে দিচ্ছে। এমন সময় নিয়ান এসে হাজির। নিয়ানকে দেখে লানসিন কটাক্ষ করে বলে, তুমি আবার এখানে কি করছো? কিন্তু চিতং হেসে বলে, ও এসেছে আমার জন্য খাবার নিয়ে। ধন্যবাদ নিয়ান। আসলে চিতং চাইছে নিয়ান যেন চিয়ানকে ডিভোর্স দিয়ে দেয়, যাতে চিয়ান আবার ওর হয়ে যায়। খাবার খেতে খেতে চিতং ইচ্ছে করে বেশি করে পিনাট বাটার খেতে থাকে, যদিও জানে এতে ওর অ্যালার্জি আছে। নিয়ান অবাক হয়ে বলে, তুমি পিনাট বাটার খাচ্ছ, তোমার তো ওতে সমস্যা হয়। কিন্তু চিতং হাসে। কিছুক্ষণ পরেই ওর গা চুলকাতে শুরু করে, চোখ লাল হয়ে ওঠে। চিতং তখন তাড়াতাড়ি চিয়ানকে ফোন করে, বলে, চিয়ান, নিয়ান আমাকে খাবারে পিনাট বাটার দিয়েছে, আমার শরীর ফুলে উঠেছে, সব দোষ নিয়ানের। চিয়ান ফোন রাখার পর রেগে গিয়ে ছুটে আসে হাসপাতালে। লানসিন তখন ইচ্ছা করে বলে, দেখেছো নিয়ান কি করেছে, ইচ্ছে করে এসব খাইয়েছে ওকে। নিয়ান কিছুতেই মেনে নেয় না। সে বলে, আমি ইচ্ছে করে কিছু দিইনি, ও নিজেই খেয়েছে। কিন্তু চিয়ান তো এসব কিছুতেই বিশ্বাস করতে পারে না, আর সে নিয়ানকে ভুল বুঝতে শুরু করে। এরপরের দৃশ্য, ঘরের ভিতর নিয়ান একা। নিয়ান শাওয়ার নিতে নিতে ভাবতে থাকে, আগেও কেমন ছিল, ওর চোখে একসময় ভালোবাসা ছিল, এখন শুধু রাগ আর অবিশ্বাস। পুরোনো দিনের স্মৃতি মনে করতে করতে ওর চোখ ছলছল করে ওঠে। পরদিন রাত, চিয়ান বাড়ি ফিরে আসে। ওর গ্র্যান্ডমা বলে, কালকে তো নিয়ানের জন্মদিন, একটা সুন্দর হোটেল বুক করে রাখো, ওকে একটু স্পেশাল ফিল করাও। চিয়ান চুপচাপ মাথা নেড়ে নিয়ানের ঘরে ঢুকে টেবিলের ওপর একটা ছোট স্টিকি নোট রেখে দেয়, কাল রাত 8টায় এই ঠিকানায় এসো, তোমার জন্মদিনের সেলিব্রেশন আছে। পরদিন সকালে স্টিকি নোটটা দেখে নিয়ানের মুখে একটা ছোট্ট হাসি ফুটে ওঠে। নিজের মনেই বলে, ও মনে রেখেছে, আমি সত্যিই ওর জীবনে কিছু একটা। এটা ভেবে সে অনেক খুশি হয়। পরদিন সকাল, চিয়ান প্রতিদিনের মতো বক্সিং প্র্যাকটিসে যায়, কিন্তু আজ সেখানে এসে দেখতে পায় আগে থেকে মিংসু হাজির। দুজনের চোখাচোখি হতেই শুরু হয় এক রাউন্ড শক্তপোক্ত বক্সিং ম্যাচ। অন্যদিকে আজ রাতে নিজের জন্মদিনটা প্রথমবারের মতো চিয়ানের সঙ্গে কাটাবে বলে নিয়ান অনেক খুশি। নতুন জামা পরে হালকা মেকআপে নিজেকে গুছিয়ে ক্যাবে ওঠে, কিন্তু ক্যাব ড্রাইভারটিকে দেখে অদ্ভুত লাগে। চোখে এক ধরনের নিষ্ঠুরতা, মুখে অস্বস্তিকর হাসি। নিয়ান সেটা এড়িয়ে গেলেও চুপচাপ বসে থাকে, কারণ আজ তার মনটা ভীষণ ভালো। চিয়ানের সাথে রাতটা কাটাবে এই ভাবনায় মগ্ন। কিন্তু কিছু দূর যাওয়ার পর থেকেই বুঝতে পারে রাস্তাটা ঠিকঠাক নয়। শহর ছেড়ে ক্যাব ঢুকে পড়েছে কোনো অচেনা গ্রামের পথে। ভয় চেপে বসে নিয়ান সাথে সাথে নিজের লাইভ লোকেশনটা চিয়ানকে পাঠিয়ে দেয়। এর মধ্যেই গাড়ি থামে এক নির্জন জায়গায়। ড্রাইভার তখন আর এক মুহূর্ত দেরি না করে নিয়ানকে জোর করে গান করে ফেলে। এদিকে চিয়ান আর মিংসু তখন ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল। চিয়ান ফোন হাতে নিয়েই চোখে পড়ে নিয়ানের পাঠানো লোকেশন। তার মন বলছে কিছু একটা ঠিক হচ্ছে না। চিয়ান আর মিংসু এক মুহূর্ত দেরি না করে গাড়ি ও বাইকে করে ছুটে যায় সেই লোকেশনের দিকে। অন্যদিকে নিয়ানকে বেঁধে রাখা হয়েছে একটা পুরনো কাঠের ঘরে। চারপাশে কিছু বাজে ছেলে পেলে, চোখে হিংস্রতা, মুখে বিকৃত হাসি। তাদের একজন সামনে এসে গা ঘিন ঘিন লাগানো ভাবে বলে, আজ রাতে তোর জন্মদিন ঠিকই মনে থাকবে। তারপর সে অশ্লীল ভাবে নিয়ানের শরীরে হাত দিতে থাকে। নিয়ান বারবার করে বলছে, দয়া করে ছেড়ে দিন প্লিজ, কিন্তু ছেলেটা বরং আরো অগ্রাসী ভাবে তার জামা টানতে শুরু করে। ঠিক তখনই চিয়ান আর মিংসু সেখানে পৌঁছে যায়। সেই নরপিশাচদের সাথে চিয়ান আর মিংসুর রাগে উন্মাদ হয়ে ওঠে। দুজন মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ে ওদের ওপর। এক একজন করে গুন্ডারা মাটিতে লুটিয়ে পড়ে।
চিয়ান তখন ছুটে গিয়ে নিয়ানের বাঁধা হাত খুলে দেয়। নিয়ান কাঁদছে। চিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, সব ঠিক আছে, আমি এসেছি। ওরা দুজন মিলে নিয়ানকে নিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে এক গুন্ডা চিয়ানকে ফোন দিয়ে জানায়, বস, প্ল্যানটা মাটি হয়ে গেছে, চিয়ান ঠিক সময়ে চলে এসেছে। আর এই ফোন কলে স্পষ্ট বোঝা যায় সবকিছু চিয়ানের প্ল্যান ছিল। আর চিয়ান সে এমন এক মানসিক যোগী, সে জানে চিতং চিয়ানকে ভালোবাসে, তবুও নিজের মাথায় ঠুকিয়ে রেখেছে একদিন না একদিন চিতং তাকে ভালোবাসবেই। চিয়ান এতটাই অন্ধ যে চিতং যা বলে তাই করে। চিতং যদি বলে দৌড়াও, সে দৌড়ায়, আর যদি বলে হাঁটো, তাহলে সে হাঁটে। এই ঘটনার পর চিতং এর মাথায় খেলে যায় পুরনো এক স্মৃতি। অনেক বছর আগে নিয়ান যখন ছোট ছিল তখন থেকেই বেবি ফ্লাওয়ার তার খুব প্রিয় ছিল। একবার একসাথে বসে ছবি আঁকছিল। নিয়ান হঠাৎ ওয়াশরুমে গেলে চিতং দেখে ওই জায়গায় চিয়ান তাকে একটা উপহার হিসেবে দিয়েছিল, একটা বাঁশি, যেটা সে খুব যত্ন করে ঝুলিয়ে রেখেছিল। চিতং কোনো দ্বিধা না করে সেই বাঁশিটা চুরি করে। নিয়ান ফিরে এসে খুঁজে না পেয়ে চিতংকে জিজ্ঞেস করে, তুমি দেখেছো আমার বাঁশিটা? কোথাও নেই। চিতং ঠান্ডা গলায় বলে, আমি কিছুই দেখিনি। নিয়ান তখন অনেক খুঁজেও সেই বাঁশি আর খুঁজে পায় না। এখন চিতং সেই পুরনো বাঁশিটা দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এই বাঁশিটাই এবার প্রমাণ দিবে আমি চিয়ানের সত্যি ভালোবাসা। আমি এটা দেখে চিয়ানকে বলবো যে তুমি এটা আমাকে গিফট করেছিলে। এদিকে নিয়ান তখন গভীর ঘুমে। পাশে বসে থাকে নিয়ান। ওর চোখে যেন এক অদৃশ্য ক্লান্তি। হঠাৎ আবার স্বপ্নে দেখে দুজন মেয়ে একসাথে ছবি আঁকছে, আর সেই চিত্রের মাঝে ভেসে উঠেছে ছোট্ট একটা বেবি ফ্লাওয়ারের ছবি। এই স্বপ্নে হঠাৎ জেগে ওঠে চিয়ান। ধীরে ধীরে মনে পড়ে যায়, আমি তো একটা বাঁশি উপহার দিয়েছিলাম আমার ভালোবাসার মানুষটিকে, কিন্তু সেই বাঁশি কাকে দিয়েছিলাম এটা জানতেই হবে ওকে। সিন কাট হয় পরদিন সকালের আলো। জন্মদিনের দিন তারা একসঙ্গে সময় কাটাতে পারেনি, তাই পরের দিন সবাই মিলে উদযাপন করে নিয়ানের জন্মদিন। নিয়ান আর চিয়ান একসাথে এসেছে এক বিদেশি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে। এই ক্লায়েন্ট দম্পতি একে অপরকে খুব ভালোবাসে, তাই চিয়ান ও নিয়ানও ওদের সামনে সুখী দম্পতির মতো অভিনয় করে। ক্লায়েন্ট জিজ্ঞেস করে, আপনাদের লাভ স্টোরিটা কেমন ছিল? নিয়ান হেসে বোঝাতে চেষ্টা করে, আমাদের দেখা কলেজে প্রথম দেখাতেই ওর ওপর ক্রাশ খেয়েছিলাম। সে ছিল আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। ভেবেছিলাম আমাকে কখনো পাত্তাই দেবে না, কিন্তু পরে জানলাম ও আমার ওপর ক্রাশ খেয়েছিল। তারপর আমাদের প্রেম শুরু হয়। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়, আর এখন 3 বছর ধরে আমরা একসাথে। এই গল্প শুনে ক্লায়েন্ট দম্পতি খুব খুশি হয়, কারণ ওদের নিজের গল্প কলেজ থেকেই শুরু। সিন কাট হয় রাতে বাড়ি ফিরে আসার সময়। চিয়ান হঠাৎ নিয়ানকে থামিয়ে বলে, তুমি তখন বললে তুমি কলেজে আমার উপর ক্রাশ খেয়েছিলে, সেটা কি সত্যি? নিয়ান একটু হেসে বোঝাতে চেষ্টা করে, এখন এসব বলে কি হবে? চিয়ান ওর চোখের দিকে তাকিয়ে বলে, আমার জন্য সেটা অনেক কিছু, সত্যিটা বলো। নিয়ান অবশেষে স্বীকার করে, হ্যাঁ, আমি তোমার উপর সত্যি ক্রাশ খেয়েছিলাম। এই কথা শুনে চিয়ান আর নিজেকে ধরে রাখতে পারে না। ধীরে ধীরে নিয়ানকে নিজের কাছে টেনে নেয়, ওকে জড়িয়ে ধরে। এত দিন ধরে নিয়ানের পাশে থেকেও চিয়ান বুঝতেই পারেনি কখন যে ওকে ভালোবেসে ফেলেছে আবারও। সেই রাতে ওরা আর নিজেদের আটকে রাখে না, দুজন একে অপরকে পরিপূর্ণভাবে অনুভব করে। একটি রাত যেন মিলনের গল্প হয়ে থাকে। পরদিন সকাল, সূর্যের আলোয় চোখ মেলে চিয়ান পাশে ঘুমিয়ে থাকা নিয়ানের দিকে তাকিয়ে ওর মুখে ভেসে ওঠে এক প্রশান্তির হাসি। ঠিক তখনই চিতং ফোন করে। চিয়ান আস্তে আস্তে কথা বলতে থাকে যেন নিয়ানের ঘুম না ভাঙে, কিন্তু নিয়ান ঠিকই জেগে যায় আর ফোনের সব কথা শুনে ফেলে। চিয়ান তখন কিছু না বলেই ঘর ছেড়ে বেরিয়ে যায়। নিয়ান একা বসে থাকে। ও ভাবে, ওকে পেয়েও আমি যেন ওকে কখনোই পুরোপুরি নিজের করে পাচ্ছি না। গত রাতের ঘটনাটা হয়তো একটা অ্যাক্সিডেন্টই ছিল। চিতং এর সঙ্গে দেখা করতে আসে চিয়ান। চিতং তখন ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে চেষ্টা করে, বলেও, দেখো আমি নিজের পায়ে হাঁটছি, যদিও এখনো খুব ভালো পারছি না। চোখে পানি নিয়ে চিতং অনুরোধ করে, তুমি দয়া করে নিয়ানকে ডিভোর্স দাও আর আমাকে বিয়ে করো। এই কথায় চিয়ান চুপ হয়ে যায়, কোনো হাসি নেই মুখে। ভেতরে ভেতরে টানা পড়েন, কাকে রাখবে জীবনে আর কাকে হারাবে চিরদিনের জন্য। চিয়ান এক সময় বলে, আমি আর নিয়ানকে কষ্ট দিতে পারবো না। চিতং তখন জড়িয়ে ধরে চিয়ানকে, কাঁদতে কাঁদতে বলে, প্লিজ চিয়ান, এমন কথা বলো না, আমি তোমায় খুব ভালোবাসি। এরপর চিতং তাকে একটি পুরনো বাঁশি দেখায়, বলে, এইটা মনে আছে? তুমি নিজে আমাকে উপহার দিয়েছিলে, বলেছিলে আমি যখনই এটা বাজাবো তুমি ছুটে চলে আসবে। চিয়ান একেবারে হতবাক। এটাই সেই বাঁশি যেটা সে স্বপ্নে বারবার দেখেছে। সেই বাঁশি যে কারো কাছে ছিল, চিয়ান বুঝতে পারে তার আসল ভালোবাসা চিতংই। সে চিতংকে শক্ত করে জড়িয়ে ধরে আর কথা দেয়, আমি নিয়ানকে ডিভোর্স দিব আর তোমাকে বিয়ে করব।
দৃশ্য কাট হয় অফিসে। চিয়ান হাতের বাঁশিটার দিকে তাকিয়ে একা ভাবে, তাহলে যাকে আমি এতদিন ভালোবেসে এসেছি সে আসলে ছিল চিতং, নিয়ান নয়। এদিকে হাসপাতালে নিয়ান আসে ওর বাবার সঙ্গে দেখা করতে। ওর বাবা অসুস্থ, হার্ট অ্যাটাক করেছিল। বাবা তাকে দেখে খুশি হয়ে যায়। নিয়ান জিজ্ঞেস করে 3 বছর আগে ওই দিনে আসলে কি হয়েছিল। ওর বাবা বলে, আমি জানি না সেদিন ঠিক কি ঘটেছিল। কেউ একজন এসে হুমকি দিয়েছিল তোমার ক্ষতি করবে, তাই ভয় পেয়ে স্বীকার করেছিলাম। গাড়িটা আমি চালাচ্ছিলাম। তবে যে ছেলেটা আমাকে এমন করতে বলেছিল তার গালে একটা কাটা দাগ ছিল। এই কথা শুনে নিয়ান চমকে ওঠে। এমন কাউকে সে চেনে না। নিয়ান চলে যাওয়ার পরপরই চিতং এসে হাজির হয় ওর বাবার রুমে। সে ফাঁস করে পুরো সত্যি। 3 বছর আগে কিডন্যাপের নাটক ও রক্ত নেওয়া, বাবাকে ফাঁসানো সবকিছু পরিকল্পনা করা হয়েছিল চিয়ান আর চিতং এর দ্বারা। আর 3 বছর ধরে চিতং বেঁচে আছে নিয়ানের শরীরের রক্ত নিয়ে। সব কথা শুনে নিয়ানের বাবার শ্বাসকষ্ট হতে শুরু করে। চোখের সামনে সে মারা যায়। চিতং ইনডিরেক্টলি ওকে খুন করে ফেলে। রাত, নিয়ানের ঘর। নিয়ান USG রিপোর্ট নিয়ে আসে। সে এখন 5 সপ্তাহের প্রেগনেন্ট। ডাক্তার সাবধানে থাকতে বলেছে। ঠিক তখনই ফোন আসে হাসপাতাল থেকে, ওর বাবা আর নেই। এই খবর শুনে নির্বাক হয়ে যায় নিয়ান। আর অবাক কাণ্ড, ওর মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসে। বুক ফাটিয়ে বলে ওঠে বাবা। এতদিন পর সে কথা বলতে পারে। সেই শব্দে ভেঙে পড়ে চারপাশ। পরের দৃশ্য, জানলা ঘিরে কান্না। সবাই এসেছে। চিয়ান, মিংসু, কেসিং, চিতং আর ওর বোন লানসিনও এসে হাজির। কেসিং রেগে গিয়ে বলে, এখান থেকে চলে যাও। নিয়ানের মা বলে, তোমাদের কারণে আমার স্বামীকে জেলে যেতে হয়েছিল। এখন খুশি হয়ে এসেছো তার মৃত্যুর খবর শুনে। এতে লানসিন অপমান করে নিয়ানের মাকে। নিয়ান আর সহ্য করতে না পেরে উঠে আসে, লানসিনকে চড় মেরে বসে। চিতং এগিয়ে আসে, তুই সাহস কোথায় পেলি আমার বোনের গায়ে হাত তোলার? নিয়ান তাকেও চড় মারে। পরিস্থিতি উত্তপ্ত। ঠিক তখন চিয়ান এসে বলে, তুমি এবার থামো, সবসময় এসব নাটক করো। এই কথা শুনে নিয়ান তাকেও এক চড় বসিয়ে দেয়। মিংসু এগিয়ে এসে বলে, সবাই এখান থেকে বের হয়ে যাও। চিয়ান, চিতং আর লানসিন বেরিয়ে যায়। চিয়ান এবার বুঝতে পারে সে যাকে এত ভালোবেসেছিল সে আসলে তার ভালোবাসার যোগ্য নয়। পরদিন কেসিং একটি পেন ড্রাইভ দিয়ে বলে, এই ভিডিওটা দেখো, চিতং এর আসল রূপ দেখতে পাবে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় চিতং গিয়েছে নিয়ানের বাবার সঙ্গে দেখা করতে। আসলে নিজে বলছে কিভাবে সে তাকে ফাঁসিয়েছে। এই ভিডিও শুনে বোঝা যায় চিতং মোটেই চিয়ানের প্রথম প্রেম ছিল না। এক পাশে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিওটাই দেখছিল নিয়ান। আর সেটা দেখেই ও বুঝে যায় ওর বাবাকে ইনডিরেক্টলি খুন করেছে চিতং, কারণ সে তাকে অনেক উল্টাপাল্টা কথা বলেছে যেখানে তার বাবা হার্টের রোগী ছিল এবং সেই কথাগুলো সহ্য করতে না পেরে তার বাবা মারা গেছে। এদিকে চিয়ানের কাছেও সবকিছু পরিষ্কার হয়ে যায় চিতং যে আদতে একজন অপরাধী মেয়ে। দৃশ্য বদলায়। চিতং এসেছে বিয়ের কাউন্ট ট্রাই করতে, কারণ ওর বিশ্বাস চিয়ান খুব তাড়াতাড়ি নিয়ানকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবে। তার এবং লানসিন যেমন সবসময় চিতংকে সাপোর্ট করে সেদিনও তাই করছিল। হঠাৎ সেখানে হাজির হয় নিয়ান, তাও আবার চিতং এর মতো সাজে। ওকে দেখে সবাই অবাক। লানসিন বলে ওঠে, তুই এখানে, তাও আবার এমন সাজে? তারপর ঠাট্টা করে বলে, তুই তো কথা বলতেই পারিস না, শুধু হাত পা নাড়াস। চিতং কটাক্ষ করে বলে, চিয়ান তোকে ডিভোর্স দেবে, এরপর আমরা বিয়ে করব। ঠিক সেই সময় চিয়ান আসে। সে গম্ভীর গলায় বলে, চিতং, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না। সবাই হতভম্ব। আর তখনই নিয়ানের মুখ থেকে ভেসে আসে শব্দ, হ্যাঁ সে কথা বলছে। চিয়ান বিস্মিত, তুমি তো কথা বলতে পারছো। নিয়ান কাপা গলায় বলে, প্রথমে আমার বাবাকে জেলে পাঠালে, তারপর আমার শরীরের রক্ত নিয়ে 3 বছর বেঁচে থাকলে। সবই করেছো চিয়ানের জন্য। না, ওকে নিয়ে নাও, আমার আর দরকার নেই। এই বলে নিয়ান চিতং এর দিকে এগিয়ে দেয় এক রিপোর্ট। চিতং দেখে ওটা একটি USG রিপোর্ট। নিয়ান প্রেগনেন্ট। চিয়ান হতবাক হয়ে যায়। নিয়ান বলে, সারপ্রাইজ কেমন লাগলো? তারপর একটি চড় বসিয়ে দেয় চিয়ানের গালে। চিয়ান ফিসফিস করে বলে, তুমি আমাকে এটা আগেই বলনি কেন? নিয়ান ঠান্ডা গলায় বলে, আমি ডিভোর্স চাই। এই বলে নিয়ান চলে যায়। চিতং নিয়ানকে তাড়াহুড়া করে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেয়, বলে, চলো তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। কিন্তু চিয়ান সোজা বলে, আমি তোকে বিয়ে করব এটা কখনো বলিনি চিতং। আর আমি ইতিমধ্যে নিয়ানকে বিয়ে করেছি। আর আমি জেনে গেছি আমার শ্বশুর তোর কারণেই মারা গেছে। আমি সবকিছুই দেখেছি। চিতং স্তব্ধ। চিয়ান চলে যায়। সে তখন চারদিকে খুঁজতে থাকে নিয়ানকে। রাস্তার মাঝখানে হেঁটে আসতে আসতে হঠাৎ তার দিকে ছুটে আসে এক গাড়ি। ঠিক এমন ঘটনাই ঘটেছিল আগে।
ঠিক এমন ভাবে। আর সেই মুহূর্তে চিয়ানের চোখে ফিরে আসে সমস্ত পুরনো স্মৃতি। হ্যাঁ, সে বুঝে যায় যাকে সে ভালোবেসেছিল সে কখনোই চিতং ছিল না, সে ছিল নিয়ান। সেই কলেজ জীবনের প্রথম দিন থেকে যেদিন নিয়ানের সঙ্গে ওর প্রথম দেখা হয়েছিল। ফ্ল্যাশব্যাক 4 বছর আগে কলেজে প্রথমবার নিয়ানকে দেখে চিয়ানের মন ভালো হয়ে গিয়েছিল। চিয়ান হ্যান্ডসাম ছিল, ড্রেসিং ছিল, কিন্তু নিয়ান তখনও চুপচাপ। তবে চিয়ান যেভাবে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল তা দেখে নিয়ানের চোখ জলজল করে ওঠে। চিয়ান বলে, আমার দাদির একটা স্কুল ছিল, সেখান থেকে আমি সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি। সেই প্রথম দেখাতেই নিয়ান বুঝে গিয়েছিল চিয়ান আলাদা, আর চিয়ানও বুঝে গিয়েছিল এই মেয়েটাই ওর মনের মানুষ। সিন শুরু, গাড়ির সামনে চিয়ান থেমে যায়। ঠিক তখনই চিয়ানের সামনে এসে একটা গাড়ি দাঁড়িয়ে যায়, আর সেই মুহূর্তে সবকিছু পরিষ্কার হয়ে যায় চিয়ানের কাছে। চিয়ান বাড়িতে ফিরে যায়। চিয়ান বাড়ি ফিরে গিয়ে নিয়ানের রুমে একটা ছোট্ট বক্স খুঁজে পায়। বক্সের ভেতরে নিয়ানের পুরনো মোবাইল ফোনটা। ওটা চালু করে পাসওয়ার্ডে নিয়ানের জন্ম তারিখ দেয়, আর সঙ্গে সঙ্গে ফোনটা আনলক হয়ে যায়। ফোনের ভেতর ছবি, ফ্ল্যাশব্যাক মোডে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ফোনে ছিল একের পর এক মুহূর্ত নিয়ান আর চিয়ানের প্রেমের সময়ের স্মৃতি। ছবি দেখে চিয়ান বুঝে যায় ওরা একসময় কতটা ভালোবাসতো একে অপরকে। নিয়ান সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো, আর চিয়ান নিজেও সেই ভাষা শিখে ওর সঙ্গে ঠিক ওর মতো করেই কথা বলতো। শুধু যেন নিয়ানের মনে না হয় ও কারোর চেয়ে আলাদা। সিন, চিয়ানের কান্না সব মনে পড়ে যায়, আর চিয়ানের ভীষণ কষ্ট হতে থাকে। গত 3 বছর ধরে যে যন্ত্রণা নিয়ানকে দিয়েছে তার ভার যেন নিজের বুকে এসে পড়ে। এরপর দেখা যায় বৃষ্টির রাত, চিয়ান নিয়ানের বাড়ির সামনে রয়েছে। প্রবল বৃষ্টি হচ্ছে। চিয়ান গিয়ে দাঁড়ায় নিয়ানের বাড়ির সামনে। ঠিক তখন নিয়ান ফিরছিল বাড়িতে। চিয়ান তাকে দেখে বলে, নিয়ান তুমি কি সত্যি আমাকে আর চাও না তোমার জীবনে? নিয়ানের চোখে পানি। সে বলে, তোমার কষ্ট হচ্ছে এখন? গত 3 বছরের প্রতি মাসে আমাকে রক্ত দিতে হতো, আর তুমি তখন চিতংয়ের হাত ধরে বসে থাকতে। তখন আমি চাইতাম চিতং যেন মরে যায়, যাতে আমি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাই, কিন্তু না, তুমি আমাকে মুক্তি দাওনি। এই কথা বলে নিয়ান নিজের হাত থেকে বিয়ের আংটিটা খুলে ফেলে দেয়। এই সেই আংটি যা 3 বছরেও সে একবারও খোলেনি। চিয়ান হতভম্ব। নিয়ান চলে যাওয়ার আগে বলে, আর আমাদের বাচ্চার কি হবে? সে কি কখনো তার বাবার ভালোবাসা পাবে না? চিয়ান কিছু বলতে গিয়েও চুপ করে যায়। নিয়ান চোখের পানি মুছে বলে, তুমি কি ভাবো তুমি একজন ভালো বাবা হতে পারবে? এটুকু বলেই নিয়ান চলে যায়। এরপর দেখা যায় চিয়ান পাগলের মতো আংটি খুঁজছে, আর অবশেষে সেটাকে খুঁজে পায়, আর নিয়ানের কথা ভেবে হাহাকার করে কাঁদতে থাকে। পরের দিন রাতে নিয়ান আবার আসে চিয়ানের বাড়িতে। চিয়ানের মা ওকে ডেকে পাঠিয়েছেন। নিয়ান চায় না মাকে সব সত্যি বলে কষ্ট দিতে। এই সময় কেসিং একটা ফ্যামিলি অ্যালবাম নিয়ে আসে। ছবি দেখতে দেখতে হঠাৎ চিয়ানের একটা পুরনো ছবি বেরিয়ে পড়ে। কেসিং বলে, এই ছেলে একবার অ্যাকোয়ারিয়ামের কাছের উপর পড়ে গিয়ে গালে কেটে যায়। নিয়ান শুনেই চমকে ওঠে, কারণ ওর বাবা ঠিক এমন একটা ঘটনায় বলেছিলেন একদিন। তবে এখন চিওনের মুখে কোনো দাগ নেই, কারণ সে বিদেশে গিয়ে প্লাস্টিক সার্জারি করে মুখের কাটা দাগটা মুছে ফেলেছে। নিয়ান এবার একজনকে ফোন করে চায় চিওনের সার্জারির আগের ছবি। সন্দেহ দৃঢ় হচ্ছে এই ছেলেটাই আসলে সবকিছুর পেছনে রয়েছে। পরদিন চিওন আসে চিতং এর বাড়িতে। চিতং হেসে কথা বলছিল, যেন কিছু পেতেই হবে আজ। চিতং হঠাৎ বলে, নিয়ানের যে বাচ্চাটা আছে তাকে শেষ করতে হবে। চিওন স্তব্ধ, কিন্তু চিতং যা বলে ও তো সেটাই করে। ও বোঝে না ভালো মন্দ, ভুল ঠিক। এদিকে নিয়ান এখনো চিয়ানের বাড়িতেই। চিয়ান ওর জন্য স্যুপ নিয়ে আসে, কিন্তু নিয়ান মুখ ফিরিয়ে বলে, স্যুপটা টেবিলে রেখে দাও, কথা বলার দরকার নেই। চিয়ান তখন কাছে গিয়ে ধীরে ধীরে বলে, আমি যা করেছি সব ভুল করেছি। তোমার সঙ্গে যেদিন বিয়ে হয়েছিল যে আংটি তুমি পরেছিলে, আমি আজও একই রকমের একটা আংটি পরে আছি, শুধু তোমার জন্য। আমি আজ থেকে একজন ভালো স্বামী হব, আর আমাদের বাচ্চার জন্য একজন ভালো বাবা হয়ে উঠবো। তুমি প্লিজ আমাকে একটা সুযোগ দাও। নিয়ান মুখ ফিরিয়ে বলে, তুমি কখনোই ভালো মানুষ হওয়ার যোগ্য না। তুমি আগের মতোই ট্রিট করো আমাকে, কিন্তু এখন আমি একজন মা। তোমাকে এমন কিছু বলবো না যেটা আমার শরীর থেকে তোমার সন্তানের উপরে প্রভাব ফেলবে। চিয়ান চুপ করে থাকে, মনে মনে শুধু বলে, এই 3 বছরের জন্য আমি সারাটা জীবন তোমাকে মানিয়ে নেব। পরের দিন চিয়ান আর নিয়ান একসাথে চলে যায় একটা বড় বিজনেস পার্টিতে। আজ দুজনেই খুব হ্যাপি কাপলের মতো সেজে এসেছে। অবাক করার মতো ব্যাপার, সেই আগের কাপলটাও আজ এখানে উপস্থিত। ঠিক তখনই পার্টিতে ঢুকে চিয়ান ওকে দেখে অবাক হয়। ছোটবেলা থেকে তাদের সম্পর্কটা ভালো ছিল না, তবে আজ তো চিয়ান একটা প্ল্যান করে এসেছে, সেটা ওর চোখের চাহনি দেখে বোঝা যাচ্ছে। চিয়ান সরাসরি চলে আসে নিয়ানের কাছে। সে বলে, আমি হচ্ছি চিয়ানের ছোট ভাই। নিয়ান হেসে উত্তর দেয়, হ্যাঁ শুনেছি আপনার কথা। চিয়ান ঠাট্টা করে বলে, বোবা মানুষ যে এত মিষ্টি করে কথা বলতে পারে তা জানতাম না। নিয়ান ঠান্ডা গলায় বলে দেয়, আর আমি জানতাম না প্লাস্টিক সার্জারির দাগ এত নিখুঁত ভাবে ঢেকে ফেলা যায়। চিয়ন এই কথায় প্রচন্ড রেগে যায়। রাগের মাথায় বলে বসে, তুমি ভেবেছো এই বাচ্চা দিয়ে পরিবারের জায়গা করে নেবে? এই বাচ্চার জন্ম হলে কেউ তোমাকে পাত্তা দেবে না।
এই বলে চিয়ন ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিয়ান মাটিতে পড়ে যায়, পেটে প্রচন্ড ব্যথা অনুভব করে, সঙ্গে সঙ্গে শুরু হয় ব্লিডিং। চিয়ান ছুটে এসে নিয়ানকে ধরে নেয়। দৃশ্যটা দেখে ও নিজেও ভীষণ ভয় পেয়ে যায়। হাসপাতালে নিয়ানের জ্ঞান ফিরে আসে। এরপরের দৃশ্যে ডাক্তার জানায় বাচ্চাটি আর নেই। তবে আরো একটা দুঃসংবাদ, নিয়ান তার স্মৃতি হারিয়েছে। মাকে চিনলেও চিয়ানকে একদমই চিনতে পারছে না। বর হিসেবে মিংসুকেই মনে করছে, আর বেস্ট ফ্রেন্ড হিসেবে মনে করছে ক্যাসিনকে। চিয়ান ওকে বোঝানোর চেষ্টা করে আমরা স্বামী স্ত্রী, আমাদের বিয়ে হয়েছে, কিন্তু নিয়ানের মুখে কোনো চিন্তার ছাপ নেই। চিয়ান দুঃখে বাইরে বের হয়ে আসে, দেখে চিওয়েন দাঁড়িয়ে আছে আর সবকিছু দেখছে। চিওয়েন এরপর চিতংকে ফোন করে জানায় বেবিটা আর নেই। চিয়ান রাগে ফেটে পড়ে, সে চিওয়েনকে মারতে থাকে। সে বলে তুই আজ থেকে এই পরিবারের কেউ না। চিওয়েন এবার চুপ করে থাকে, কিন্তু ভেতরে ভেতরে ওর রাগে আগুন জ্বলতে থাকে। দৃশ্য রাত, চিয়ান দুঃখে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। চিতং ঠিক তখনই আসে চিয়ানকে নিতে। চিয়ান এতটাই মাতাল ছিল যে বুঝতেও পারেনি যে ওকে কেউ নিয়ে যাচ্ছে। চিতং ওকে চিয়ানের নিজের বাড়িতে নিয়ে যায়। নিয়ান যেই নাইট ড্রেস পরে সেটি পরে নেয় চিতং। চিয়ান অচেতন, তাই চিতং কিছু রোমান্টিক ভঙ্গিতে ছবি তুলে ফেলে দুজনের। এই ছবিগুলো পরে কাজে লাগাতে হবে। পরদিন সকাল চিতং সেই ছবি নিয়ে হাজির হয় নিয়ানের কাছে, কিন্তু নিয়ান তো চিতংকে চিনতেই পারছে না। চিতং বলে তুই তো খুব বড় নাটকবাজ। মিংসু চিতংকে তাড়িয়ে দিতে চাইলে চিতং রিফিউজ ছবিগুলো দেখায়। নিয়ান ছবিগুলো দেখে বলে তোমরা তো বেস্ট রোমান্টিক লাগছো। চিতং অবাক হয়। মিংসু এবার এক বালতি পানি এনে সোজা চিতং এর গায়ে ঠেলে দেয় আর তাকে ঘাট ধরে বের করে দেয়। নিয়ান সবকিছু দেখে অবাক হয়ে যায়, কারণ তার তো কোনো স্মৃতি নেই। চিয়ান আর চিতং এর মুখোমুখি দেখা হয়। চিতং এসে বলে আমি নিয়ানকে আমাদের ছবি দেখিয়েছি। চিয়ান রাগে ফেটে পড়ে। সে বলে আমি তখন মাতাল ছিলাম, আমার কিছুই মনে নেই। কিন্তু মিংসু চিয়ানের কথা বিশ্বাস করে না, চুপচাপ চলে যায়। এরপর চিয়ান গিয়ে চিতংকে মুখোমুখি কথা বলে তোমার মতো মেয়েকে আমি কখনো ভালোবাসিনি আর কখনো পারবো না। যাই হোক না কেন, নিয়ান আমার স্ত্রী। আমার সব স্মৃতি ফিরে এসেছে। আমি যাকে ভালোবেসেছিলাম এখনো সেই আমার সব। চিতং থমকে যায়। তাহলে আমার বাসিটা ফিরিয়ে দাও। চিয়ান রাগে জ্বলে উঠলে চিতং ভয় পেয়ে যায়, চুপচাপ বাসিটা ফেরত দেয় আর সেখান থেকে একা চলে যায়। চিতং কিছুতেই মেনে নিতে পারছে না। ও তো এত কিছু করছে, তবুও চিয়ান তো ওর হয়ে উঠছে না। এই যন্ত্রণার মাঝে হঠাৎ চিয়ান এসে পড়ে। চিতং তখনই তাকে জড়িয়ে ধরে ফেলে, ঠিক যেন তার ভেতরে এখনো চিয়ানের প্রতি কিছু চাওয়া রয়ে গেছে। এর মধ্যে রাত হয়ে যায়। নিয়ান মিংসুকে নিয়ে গ্রামে চলে আসে তার দাদির সঙ্গে দেখা করতে। গত 3 বছর ধরে সে আসেনি শুধুই চিয়ানের জন্য। তাই এত দিন পর দাদিকে দেখে খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে নিয়ান, আর সেটা দাদি দেখে সবচেয়ে বেশি খুশি হয়। তাহলে নিয়ান এখন আবার কথা বলতে পারছে। পরদিন সকালে হঠাৎ চিয়ান এসে হাজির। আসলে দাদি নিজেই চিয়ানকে ডেকে পাঠিয়েছেন, কারণ তিনিই জানেন নিয়ানের আসল স্বামীকে। চিয়ানকে দেখে মিংসু আর নিয়ান দুজনেই অবাক। নিয়ান প্রশ্ন করে তুমি এখানে কি করছো আর তুমি কে? মিংসু তখন বলে ও আসলে আমার অ্যাসিস্ট্যান্ট। চিয়ান তো এটা শুনে অবাক, কিন্তু নিয়ানকে খুশি রাখতে ও চুপচাপ সেই ভূমিকায় রয়ে যায়। এরপর শুরু হয় এক অদ্ভুত ওয়াইন খাওয়ার প্রতিযোগিতা চিয়ান আর মিংসুর মধ্যে। কে বেশি খাবে সেটাই চ্যালেঞ্জ। আর এই দৃশ্য দেখে নিয়ান হতবাক। শেষে চিয়ান মিংসুকে নিয়ে চলে যায়, কিন্তু একবারও পেছন ফিরে তাকায় না, যেটা চিয়ানের মনে গভীর কষ্টের রেখা টেনে দেয়। পরদিন সকালে চিয়ানকে দেখা যায় গ্রামের আন্টিদের পাশে চারপাশে ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করছে, কারণ এখন তো সে মিংসুর অ্যাসিস্ট্যান্ট। তখন গ্রামের অনেক মহিলা নিয়ানের সঙ্গে দেখা করতে আসে। ওদের সামনে নিয়ান বলে ওঠে উনি আমার হাজবেন্ড। চিয়ান এটা শুনে খুব রেগে যায়। ঠিক তখনই চিয়ানের ফোনে একটা কল আসে। ও বলে আমি এক্ষুনি আসছি। মিংসু বলে যদি কোনো দরকার হয় আমাকে কল করো। আর তারপর চিয়ান চলে যায়। সেদিন বিকেলে নিয়ান আর মিংসু রওনা দেয়। নিয়ান আসলে দেখা করতে চায় এমন একজনের সঙ্গে যে তদন্ত করছিল 3 বছর আগের সেই কিডন্যাপ কেস নিয়ে। নিয়ান কিছুই ভোলেনি, সব মনে আছে, শুধু চিয়ানকে শাস্তি দিতে অভিনয় করছিল। আসলে তদন্তকারী লোকটা একটা ছবি দেখায়, যেটা ছিল চিওয়েনের অস্ত্রোপচারের আগের ছবি। আর এটা দেখে নিয়ান বুঝে যায় সবকিছুর পেছনে আসলে চিওয়েনই ছিল। এদিকে চিয়ান চলে যায় চিতং এর কাছে। ও বলে আমি ভুল করেছি, আমি আসলে তোমাকেই ভালোবাসি। চিতং তো খুশিতে পাগল। ও চায় চিয়ানের সঙ্গে রোমান্স করতে। চিয়ান ওকে কাছে টেনে আনে। চিয়ান বলে নিয়ান তো আমাকে ভুলেই গেছে, তাহলে ওর জন্য আর কেন সময় নষ্ট করব। চিতং তখন চোখে লাল কাপড় বেঁধে নেয় চিয়ানের, আর অজান্তে ওদের রোমান্টিক ছবি তুলে ফেলে। ছবিটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় চিওয়েনকে। ছবিটা দেখে চিওয়েন তো দিশেহারা, আর মাথা ঠিক থাকে না। চিওয়েন দৌড়ে যায় চিতং এর বাড়িতে। গিয়ে দেখে চিতং এখন আর সেই আগের চিতং নেই। আজকেও নিজের আসল রূপটা দেখিয়ে দেয়। চিওয়েন ছিল শুধু একটা ব্যবহারযোগ্য মানুষ, যাকে সে ইউজ করেছে নিজের প্রয়োজনে। এখন তো চিয়ানকেই সে পেয়েছে, আর চিওয়েনের আর দরকার নেই।
এই সব কথা শুনে চিয়নের রাগ যেন বিস্ফোরণের মুখে। ও বলে, তাহলে নিয়ানের কি হবে চিয়ান? চিয়ান ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি নিয়ানকে ডিভোর্স দিয়ে তাড়াতাড়ি চিতংকে বিয়ে করব। এই কথাটা শুনে চিয়ন সাইকোর মতো হেসে ওঠে, আবার কাঁদতে কাঁদতে বলে, ছোটবেলা থেকে চিতংকে ভালোবেসে এসেছি, ও যেটা বলেছে আমি সেটা করেছি, ওকে খুশি রাখার জন্য নিজের সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু ও আমাকে কোনোদিন ভালোবাসেনি, এটা আজ বুঝলাম। এরপর চিয়ন স্বীকার করে 3 বছর আগে নিয়ানের অ্যাক্সিডেন্ট, ওর বাচ্চার মৃত্যু সবকিছু ছিল আমারই সাজানো। আর তুমি চিতং, তুমি তো আমার এসব করতে বলেছিলে। এই শুনে চিতং চিয়নকে একটা শক্ত চর মারে, যেন তার আসল রূপটা চিয়ান না দেখতে পায়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। চিয়ন ফেটে পড়ে, 3 বছর আগে যদি তুমি এসে চিয়ানকে না বাঁচাতে, তাহলে আমি ওকে মেরে ফেলতাম। চিয়ান হতবাক, পুরনো সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। ফ্ল্যাশব্যাক, 4 বছর আগে চিতং চিয়ানকে ওর জন্মদিনে ইনভাইট করতে এসেছিল, কিন্তু চিয়ান তখন নিয়ানকে প্রপোজ করার প্ল্যান করছিল। সে বলে, তোমার জন্মদিনে আমি আসতে পারবো না, আমি কাল নিয়ানের সঙ্গে থাকবো। এই কথা শুনে চিতং থমকে যায়। ও চিয়ান আর নিয়ানকে একসাথে মেনে নিতে পারেনি কখনো। চিয়ান চলে যাওয়ার পর চিতং চিয়ানকে ফোন করে। সে বলে, তোমার সাহায্য লাগবে আমার। চিতং ও চিয়ন মিলে একটা ভয়ঙ্কর প্ল্যান করে, নকল কিডন্যাপ। চিয়ানকে ফোন করে জানাবে চিতং নিখোঁজ। চিয়ান যেহেতু ভালো মানুষ, ছুটে আসবে। এরপর চিতং প্ল্যান করে নিয়ানের বাবাকে ফাঁসানোর। চিয়ান নিয়ানের বাবাকে একটা অজুহাতে ডেকে আনে, ছোট ফ্যান সারানোর নাম করে। তারপর অজ্ঞান করে তাকে আটকে রাখে। চিতং নিজেকে বেঁধে রাখে, কিছু স্টেজ ছবি তোলে আর পাঠিয়ে দেয় চিয়ানের কাছে। ফিরে আসে বর্তমান সময়ে। চিয়ান তখন চিতং এর আসল চেহারা ফাঁস করে। তখনই নিয়ান সেখানে উপস্থিত হয়। আসলে এটা ছিল নিয়ান আর চিয়ানের প্ল্যান। ওরা বুঝেছিল চিয়ানকে রাগানোই একমাত্র উপায় সত্যি বের করে আনার। চিয়ান চিতং এর সঙ্গে নাটক করছিল, ছবি তুলে পাঠিয়েছিল চিয়ানকে, আর সেই ছবি ছিল ফাঁদ। ফ্ল্যাশব্যাকে আরো একটা দৃশ্য দেখা যায়। গ্র্যান্ডমার বাসায় যখন নিয়ান আর মিংসু গিয়েছিল, তখন চিয়ান ওখানে পৌঁছে গিয়েছিল। সেদিন মিংসু আর চিয়ান ওরা দুজনেই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। চিয়ান তখন ঘরের এক কোণে গিয়ে একটু রেস্ট নিচ্ছিল। ঠিক তখনই সেখানে আসে নিয়ান। তার হাতে ছিল হ্যাংওভার স্যুপ। এটা দেখে চিয়ানের চোখে মুখে বিস্ময়ের ছাপ পড়ে। সে বুঝে যায় নিয়ানের স্মৃতির শক্তি আদৌ হারায়নি। চিয়ান অনেকবার করে সরি বলতে থাকে, কাঁপা কাঁপা গলায় বলে, 3 বছর আগে যেসব ঘটনা ঘটেছিল সব আবার মনে পড়ে গেছে। কলেজে প্রথম দেখা, ধীরে ধীরে প্রেমে পড়ার সবকিছু। নিয়ান ওর কথা শুনে খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। সে তো এই দিনটারই অপেক্ষায় ছিল, যেদিন চিয়ান সবকিছু মনে করবে। চিয়ান তখন ওকে সেই ছোট বাঁশিটা দেখায়, বলে, আমি সব ভুল বুঝেছি নিয়ান, প্লিজ ফিরে এসো। তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমাকে একটা শেষ সুযোগ দাও। নিয়ান কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে, আমি তোমাকে সুযোগ দেব, কিন্তু 3 বছর আগে যা হয়েছে তার সত্যিটা খুঁজে বের করতে হবে, প্রমাণ জোগাড় করতে হবে, আর দোষীদের শাস্তি দিতে হবে। চিয়ান মাথা নেড়ে সম্মতি দেয়। এরপর নিয়ান সমস্ত ঘটনা চিওয়েন আর চিতংকে জানায়। ওরা শুনেই খেপে যায়। চিওয়েন তো হঠাৎই একটা ছুরি নিয়ে চিয়ানের পেটে বারবার আঘাত করতে থাকে। ঠিক সেই সময় পুলিশ এসে চিওয়েন আর চিতং দুজনকেই গ্রেফতার করে। চিয়ানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ওর অবস্থা খুব একটা ভালো না। নিয়ান ভেতরে ভেঙে পড়ে। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে শুধু কান্না করছিল। ওর মনে পড়ে যায় 4 বছর আগের কথা। চিয়ান ওকে একটা জায়গায় অপেক্ষা করতে বলেছিল, সেদিনই ও নিজের মনের কথা বলবে। ঠিক তখনই চিতং আর চিয়ন মিলে পুরো ঘটনা সাজিয়েছিল জন্য সেটা আর হয়নি। তারপর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টে চিয়ান তার নিজের কিছু স্মৃতি হারিয়েছিল, আর নিয়ানের বাবাকে বিনা দোষে জেলে যেতে হয়েছিল। তো যাই হোক, এদিকে চিয়ানের অপারেশন শেষ হয়। জ্ঞান ফিরে পেয়ে সে খুশিতে ফেটে পড়ে। নিয়ান বলে, আমাকে ছেড়ে কোথাও যেও না, তুমি যদি চলে যাও আমি সত্যি মরে যাবো এবার। চিয়ান বারবার ক্ষমা চায়, কারণ স্মৃতিশক্তি হারানোর কারণে সে নিয়ানকে নিজের অজান্তেই অনেক কষ্ট দিয়ে ফেলেছিল। নিয়ান বলে, আমি ওই দিনগুলো আর মনে রাখতে চাই না, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো, এটাই চাই। চিয়ানও বিশ্বাস করিয়ে দেয়, যখন স্মৃতির শক্তি হারিয়েছিলাম তখনও মনে মনে আমি তোমাকেই ভালোবেসে ফেলেছিলাম, কারণ তুমি ভালোবাসার মতোই কেউ। এই কথা শুনে নিয়ান অনেক খুশি হয়ে যায়। তবে একটা ব্যাপার হচ্ছে, দুজনের মিলনে মিংসুর মন খারাপ হয়, কারণ সে নিয়ানকে ভালোবেসে ফেলেছিল। তো যাই হোক, নিয়ান তার বাবার কবরে যায় এবং তার বাবার কবরের কাছে গিয়ে বলে, আমি জানি বাবা, তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, আমি তাদের শাস্তি দিয়েছি, এখন তারা জেলে রয়েছে।
পরিশেষে চিয়ান সেই জায়গায় আসে যেখানে 4 বছর আগে নিয়ানকে প্রপোজ করার কথা ছিল। আজ সে বেবি ফ্লাওয়ার নিয়ে এসেছে। চিয়ানের উদ্দেশ্য একটাই, নিয়ানকে আজ সে নিজের মনের কথা বলবে। চিয়ান বলে, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, কখনো তোমাকে ভুল বুঝবো না, সারা জীবন তোমাকে ভালোবাসবো। নিয়ান তখন হাসি মুখে বলে, সত্যি? চিয়ান বলে, হ্যাঁ সত্যি, 100 বার সত্যি। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে, কথা দেয় কেউ কাউকে ছেড়ে যাবে না, কেউ তাদের আলাদা করতে পারবে না। এভাবেই শেষ হয়ে আজকের এই সুন্দর লাভ স্টোরিটা। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।